বিতরণ করা ঋণের 1/4 অনাদায়ী, ইচ্ছাকৃত খেলাপিরা শনাক্ত হলেও নেওয়া হচ্ছে না ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ আমানতকারীরা। ব্যাংকের স্টাফ এবং ক্ষুদ্র গ্রাহক বা ক্ষুদ্র বড় সব গ্রাহকদের স্বার্থকে বিবেচনায় নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে রাতে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে বিক্ষোভ নেতাকর্মীদের। কলেজ ছাত্র ফারহান নিহতের পরই গোটা আন্দোলনের মোড় ঘুরে যায়, হটস্পট হয়ে ওঠে ধানমন্ডি মোহাম্মদপুর সায়েন্স ল্যাব। ফুসফুসের আঘাত করছে, বললাম হ্যাঁ নিঃশ্বাস স্বাভাবিকভাবে নিতে পারতেছে। মানে পিছনে দেখলো যে বেরোইটে রয়ে গেছে কিনা, তো দেখলো, তারপরে এক্সরে করলো, এক্সরে করে বললো যে আপনি মরবেন না। যেই লক্ষ্যে আমার ছেলেরা জীবন দিয়েছিল সেই লক্ষ্য তো আমরা আসলে আজকে দেখতেছি যে তার ধারের কাছেও আমরা যেতে পারিনি। শিগগিরই খুলছে পার্বত্য 1036 কিলোমিটার সীমান্ত সড়ক। মেঘের ভেলা আর পাহাড়ের বাঁকে মিলবে অদেখা এক বাংলাদেশ। স্বাগত। এখন সকালপুর আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি নাজমুস সাকিব। ইচ্ছাকৃত ঋণ খেলাপিতে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় ব্যাংক শনাক্ত করতে পারলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ আমানতকারী, সৎ ঋণ গ্রহীতা সহ ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মোট বিতরণ করা ঋণের 24.13% ইচ্ছাকৃত খেলাপিদের হাতে। অন্যদিকে অর্থনীতিবিদদের মত, ইচ্ছাকৃত খেলাপিদের শাস্তি নিশ্চিতে নীতিমালার পাশাপাশি বাড়াতে হবে নজরদারিও। বিস্তারিত দেলাওয়ার দোলনের প্রতিবেদনে। সামর্থ্য থাকার পরও অনেকের ঋণ পরিশোধ না করায় নানা সংকটে জর্জরিত ব্যাংক খাত অনেকটাই ধুঁকছে। এরই মধ্যে ইচ্ছাকৃত খেলাপিতে রেকর্ড গড়েছে 35টি ব্যাংক। ইচ্ছাকৃত খেলাপিতে দুর্বল হয়ে পড়া ব্যাংকিং কাঠামোয় ক্ষতিগ্রস্ত হচ্ছে আমানতকারীরা। কেন্দ্রীয় ব্যাংকের কাছে এরই মধ্যে 35টি ব্যাংক তাদের খেলাপিদের তালিকা দিয়েছে, যাদের কাছে আটকে আছে 2 লাখ কোটি টাকার বেশি। বিগত সরকারের আমলে খাদের কিনারায় পড়া ব্যাংক খাতের বিভিন্ন সূচকের তথ্য গোপন করায় সামনে আসেনি বহু তথ্য। অন্তর্বর্তী সরকার এ খাতের প্রকৃত তথ্য সামনে আনার সিদ্ধান্তে উঠে এসেছে প্রভাবশালী গ্রুপের খেলাপি তালিকাও। এরই মধ্যে আমানতকারীদের আস্থা ফেরাতে দুর্বল ব্যাংকগুলোকে নিয়ে কাজ করছে সরকার। ব্যাংক রিস্ট্রাকচার করা সময়ের ব্যাপার, মানে দুর্বল ব্যাংক কি করবে এগুলো, এবং অ্যাসেটগুলো কী করবে। আরেকটা জিনিস হলো ব্যাংকের প্রবলেম, যারা ডিপোজিটার তাদের টাকা দিতেই হবে, এটা হলো ফার্স্ট প্রিন্সিপাল। চতুর্থ প্রজন্মের ইউনিয়ন ব্যাংক থেকে নেয়া 119 জন ইচ্ছাকৃত ঋণ খেলাপিতে যুক্ত। এসব গ্রাহকের কাছে আটকে আছে 6,299 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংক বলছে, খেলাপিদের তালিকা ব্যাংকগুলো থেকে চাওয়া হলেও দিতে নারাজ অনেকে। এতদিন আমরা অনেকভাবে ঋণ খেলাপি বা ঋণ খেলাপি হওয়ার যোগ্য ঋণকে সাধারণ নিয়মিত ঋণ হিসেবে প্রদর্শন করে আসছে। কিছু ব্যাংক মার্জার হবে এরকম গুঞ্জন শোনা যাচ্ছে। সেটা যদি বাস্তবায়ন হয়, সেক্ষেত্রেও ব্যাংকের স্টাফ এবং ক্ষুদ্র গ্রাহক বা ক্ষুদ্র বড় সব গ্রাহকদের স্বার্থকে বিবেচনায় নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। 2024 সালের মার্চে ইচ্ছাকৃত খেলাপিদের শাস্তির জন্য একটি নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। সেই অনুযায়ী ব্যাংকগুলো ইচ্ছাকৃত ঋণ খেলাপি ইউনিট গঠন করে 2024 সালের 30 জুন খেলাপি ঋণের হিসাব ধরে চিহ্নিত করার কাজ চালিয়ে যাচ্ছে। গবেষকরা বলছেন, ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের শাস্তির আওতায় আনতে হবে। ইচ্ছাকৃত খেলাপি যেগুলো এবং এদের সম্পদ যেগুলো তারা জামানত রেখেছিল, সেগুলো হচ্ছে আইনের মধ্যে থেকে টেন্ডার করে সেগুলো বিক্রি করে দিতে পারে। ব্যাংকগুলোকে মার্জ করার ব্যাপারেও যে সরকার চিন্তা করেছে, সেই মার্জটা যদি করা হয়, ওই সাধারণ গ্রাহকগুলো আবারও হচ্ছে সেই ব্যাংকমুখী হবে।
কেন্দ্রীয় ব্যাংকের দেয়া তথ্য বলছে, গত 15 বছরে খেলাপি ঋণের পরিমাণ বিপজ্জনক হারে বেড়েছে। 2009 সালে যেখানে খেলাপি ঋণের পরিমাণ ছিল মাত্র 22,000 কোটি টাকা, তার রেকর্ড পরিমাণ বেড়ে এখন দাঁড়িয়েছে 4,20,335 কোটি টাকায়, যা প্রায় 15 গুণের বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মোট বিতরণ করা ঋণের 24.13% ইচ্ছাকৃত খেলাপিদের হাতে। এর মধ্যে আদায় অযোগ্য অর্থাৎ ব্যাড লোনের পরিমাণ 3,42,065 কোটি টাকা, যা মোট ঋণের প্রায় 20%। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। রাজধানীর বাংলা মোটরে বুধবার মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল বিস্ফোরণ হয়েছে। প্রতিবাদ বিক্ষোভ করেছেন এনসিপির নেতাকর্মীরা। রাত 12:30টায় মিছিলটি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ অভিমুখে যাত্রা করে। এ সময় মিছিল থেকে হামলার নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানান তারা। এনসিপির নেতারা বলেন, গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের ওপর একের পর এক হামলা কোনোভাবে মেনে নেওয়া যায় না। একই সাথে বর্তমান প্রশাসনে থাকা ষড়যন্ত্রকারীদের গ্রেপ্তারের দাবি জানায় দলটি। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই পদযাত্রার অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি। খুবই সুপরিকল্পিতভাবে এই তারুণ্য শক্তিকে তাদের মনোবল ভেঙে দিতে এই অপকৌশলের অংশ হিসেবে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে। আমরা বারবার এই নিয়ে তৃতীয়বার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আওয়ামী লীগের সাবেক এমপি ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে বুধবার রাতে রাজধানীর লালমাটিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মানিকগঞ্জ ডিবি পুলিশ। লালমাটিয়া থেকে গ্রেপ্তারের পর দুর্জয়কে নিয়ে যাওয়া হয়েছে মানিকগঞ্জে। মানিকগঞ্জের পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগের সাবেক এই এমপির বিরুদ্ধে 2টি মামলা রয়েছে। এর আগে দুর্নীতি দমন কমিশনের মামলায় তাকে সস্ত্রীক দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেয় আদালত। এছাড়াও তার ফ্ল্যাট ও গাড়ি জব্দ এবং ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়। সাবেক এই আওয়ামী এমপি বাংলাদেশের প্রথম টেস্ট দলের অধিনায়ক ছিলেন। অবসরের পর আওয়ামী সরকারের সংশোধন এবং পরবর্তীতে বিসিবির পরিচালক হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেন তিনি। সাকিব, কোটা সংস্কার আন্দোলনে দেশজুড়ে ছাত্র জনতার উপরে হামলা চালায় আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন, যেসব সংগঠন রয়েছে সেগুলো, এবং এই আন্দোলনের মধ্যে যেগুলো এই আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল তার মধ্যে একটি ঘটনা হচ্ছে ধানমন্ডির ফারহান ফায়াজের যে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনা, সেটি। এবং এরপর থেকেই ধানমন্ডি কিংবা মোহাম্মদপুর সায়েন্স ল্যাব সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্থান হয়ে ওঠে। এবং এছাড়াও এই ধানমন্ডিতে কিন্তু আওয়ামী লীগের পার্টি অফিসও আছে এবং 32 নম্বরের যে সুধা সদন সেটাও কিন্তু এখানে অবস্থিত। অর্থাৎ 5 আগস্ট বিজয়ের পর স্থানগুলো থেকে পুলিশ অনেককে কিন্তু তখন গ্রেপ্তার করেছে। এর একটি প্রতিবেদন আছে সিউল আহমেদের, সেটি দেখে আসবো। তবে এখানে ক্যামেরায় ছিলেন রাজীব শেখ। 2024 সালের 4 আগস্ট এই সায়েন্স ল্যাবরেটরিতে জড়ো হতে থাকে ছাত্র জনতা, যাদের উপরে নির্বিচারে হামলা চালায় সেই সময়কার আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সাল জুলাইয়ের 2 তারিখ শিক্ষার্থীরা কোটা সংস্কারের জন্য সরকারের কাছে দাবি জানিয়ে মিছিল সমাবেশ শুরু করে। আর এই কর্মসূচির শুরুটা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ থেকে। ধীরে ধীরে এই আন্দোলনের পরিসর বাড়তে থাকে পুরো দেশ জুড়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কোটা আন্দোলন ছাত্র জনতার আন্দোলনের রূপ নেয়। আর এই তখন থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেওয়া শুরু করে ছাত্র জনতা। আর এই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা রাজধানী সায়েন্স ল্যাব, ধানমন্ডি ও মোহাম্মদপুর। 18 জুলাই দেশব্যাপী প্রতিরোধ, সহিংসতা আর সংঘর্ষ।
এর মাঝেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব, ধানমন্ডি ২৭, মোহাম্মদপুরে অবস্থান নেয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল সায়েন্স ল্যাব ৩ রাস্তার মোড়। একদিকে ধানমন্ডি ৩-এ আওয়ামী লীগের পার্টি অফিস, অন্যদিকে সেই সময়কার স্বরাষ্ট্রমন্ত্রীর বাসা। পুলিশ, র্যাব, আনসার আর ছাত্রলীগ একের পর এক হামলা চালায় ছাত্র জনতার উপর। আর এই হামলায় সায়েন্স ল্যাব পপুলার হাসপাতালের সামনে গুলিবিদ্ধ হন সানিম আলম অনু। সাথে সাথেই তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর পপুলার মেডিকেল হাসপাতালে। ভর্তি, চিকিৎসা আর নতুন বাংলাদেশে শুরু হলেও বুকে ছড়া গুলি নিয়ে এখনও জীবন পার করছেন তিনি। সায়েন্স ল্যাবে যে আমার যেই যদি ওটা এক্সপ্লেন করতে হয়, যে বলতে হবে যে একদম যে ইংলিশ মুভির অ্যাকশন সিনেমার যে সেট, সেটাও মনে হয় এরকম রিয়েল হয় না। ইংলিশ মুভির সেটার থেকেও ভয়াবহ অবস্থা। চারিদিকে ধোয়া, গুলি। আমার তো গুলি ভিতরে ঢুকে গেছিলো। ডাক্তার আমাকে প্রথম বললো যে নিঃশ্বাস নিতে পারতেছি কিনা, উনি ভাবছে যে আমার ফুসফুসে আঘাত করছে। তো বললাম হ্যাঁ, নিঃশ্বাস স্বাভাবিকভাবে নিতে পারতেছি। উনি পিছন দেখলো যে বেরোটে রয়ে গেছে কিনা, তো দেখলো, তারপর এক্সরে করলো। এক্সরে করে বললো যে আপনি মরবেন না আর কি। 2024 সালের 15 জুলাই কোটা আন্দোলনকারীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার ঘোষণা দেয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ। আর সেই সময়কার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই ধানমন্ডির 3-এর পার্টি অফিস থেকে সেই ঘোষণাটি দেন। আর এরপরেই আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রতিনিয়ত ছাত্র জনতার উপরে হামলা করতে থাকে। যে কোনো অপশক্তিকে আমরা কঠোরভাবে প্রতিরোধ। কোটা সংস্কার আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার ঘোষণা আসার পর থেকেই ধানমন্ডি, জিগাতলা, সায়েন্স ল্যাবে ছাত্র জনতার উপর হামলার পরিসরও বাড়তে থাকে। জুলাইয়ের শেষ দিক আর আগস্টের শুরু থেকে ধানমন্ডি 3-এর পার্টি অফিস, 32 নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসার সামনে অবস্থান নেন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ছাত্র জনতা পেলেই চেক করা হয় আইডি কার্ড, পাওয়া না গেলে মারধর করা হয় তাদের উপর। ধানমন্ডি পার্টি অফিসে হয়ে গিয়েছিলাম একটা বড় ঝুঁকি, কারণ যদি তারা আমাকে দেখতো হয়তো আমাকে ধরে ফেলতে পারতো। কপাল দিয়ে গুলি বিদ্ধ হলো, বেদ করে বেরিয়ে গেল। এটা চোখের সামনে দেখে চিন্তা করলাম আমি হতে পারতাম, তো আল্লাহ বাঁচায় রাখছে। কিন্তু যেই কাজগুলোর কারণে যেই কারণে আন্দোলন হয়েছে তার কোনো প্রতিফলন এখনো প্রতিফলিত সমাজে হয় নাই। 15 জুলাই যখন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ রাজনৈতিকভাবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে মোকাবেলা করার ঘোষণা দেয়, ঠিক তার 3 দিন পর অর্থাৎ 18 জুলাই এই ধানমন্ডির 27 নম্বরে রাপা প্লাজা ও জেনেটিক প্লাজার মাঝখানে গুলিবদ্ধ হয়ে নিহত হয় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফাইয়াজ, এবং একই সাথে আহত হন আরও অনেকে। পরিবারের শতমানা করার পরও ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে যায় ফারহান ও তার সহপাঠীরা। কথা হয় ফাইয়াজের বাবার সাথে, জানান, তো আমি যে আমার ছেলেকে আইসিইউতে দেখলাম, বাট ও আসলে অন দ্য স্পটেই ডেথ বলা যায়। খুবই দুঃখজনক। ডাক্তাররাও তাই বলল। যারা ছিল আওয়ামী বাহিনীর তারা সমস্ত নথিপত্র ডেস্ট্রয় করে দিয়েছিল। যেই লক্ষ্যে আমার ছেলেরা জীবন দিয়েছিল সেই লক্ষ্য তো আমরা আসলে আজকে দেখতেছি যে তার ধারের কাছেও আমরা যেতে পারিনি। এটা আমাদের আসলে সবচেয়ে বড় কষ্ট। 1 জুলাই থেকে 36 জুলাই বাংলা ব্লকেট, কমপ্লিট শাটডাউন, 9 দফা, দেশ জুড়ে কারফিউ আর সেনা মোতায়েন। এরপরেই লং মার্চ আর আওয়ামী লীগ সরকারের পতন। নতুন বাংলাদেশে নতুন সরকার গঠন, আর্থসামাজিক আর রাজনৈতিক পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়। 1 বছর পর সেই আকাঙ্ক্ষার স্বাদ কতটুকু পেল সাধারণ জনগণ? গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র যারা রাজনৈতিক স্টেক হোল্ডার এদের সাথেই সব রকম মতনৈক্য, সব রকম ঐক্য করার চেষ্টা করে যাচ্ছে এবং মতামত নেওয়া যাচ্ছে। কিন্তু যে জুলাই গণঅভ্যুত্থানটা সাধারণ মানুষের ছিল, সাধারণ জনগণের ছিল, একজন সাধারণ শিক্ষার্থী ছিল, তার থেকে কোনো মতামত নেওয়া হচ্ছে না। আমাদের জুলাই স্পিডে পরে যে আমাদের দেশের যে একটা আমরা যে অবস্থানে দেখার কথা ছিল, আসলে আমাদের দেশের অবস্থান ওই অবস্থায় নাই। আমরা অ্যাজ ইকুয়ালি বলতে গেলে আগে যেমন ছিল তেমনই ছিল, জাস্ট আমাদের শাসনকালটা চেঞ্জ হয়েছে, এটাই। 2018 সালের প্রথম দফায় কোটা সংস্কার আন্দোলন শেষ হয় 2024 সালের 5 আগস্ট। এরই মাঝে ঝরে যায় শতাধিক প্রাণ আর আহত হয় কয়েক হাজার মানুষ। শেখ হাসিনার টানা 15 বছরের শাসনের পতনের পর একটি আর্থসামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। সেই সময় দলমত নির্বিশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাস্তায় নামে। তারই পরিপ্রেক্ষিতে 5 আগস্ট পতন হয় একনায়কতান্ত্রিক শাসনে। তবে জুলাই অংশগ্রহণকারী আহত ও নিহত ব্যক্তিদের স্বজনরা বলছে,
যেই আকাঙ্ক্ষা নিয়ে এই গণ অভ্যুত্থান হয়েছিল সেটি পূরণে আশানুরূপ কোনো পরিবর্তন হয়নি। তাই এই গণ অভ্যুত্থানে যদি পরিবর্তন আনতে হয় এবং ফ্যাসিবাদ যদি আর কায়েম না করতে হয় তাহলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। সিউল আহমেদ, এখন, ঢাকা। 3 পার্বত্য জেলার দুর্গম সীমান্ত এলাকা এখনো অদেখা এক বাংলাদেশ, যেখানে মেঘের ভেলায় পাহাড় ভাসে। সবুজ প্রকৃতি, বুনো হাওয়া, ঝর্ণাধারা আর পাহাড়ি জীবন মিলে তৈরি হয়েছে এক টুকরো স্বর্গভূমি। বলা যায় শিলং, দার্জিলিং বা কাশ্মীরের প্রতিচ্ছবি। যদিও কয়েক হাজার ফুট উচ্চতায় এই সৌন্দর্য এখনো অধরা প্রকৃতিপ্রেমীদের কাছে। তবে 1036 কিলোমিটার সীমান্ত সড়ক শিগগিরই খুলে দিচ্ছে সে পথের দুয়ার। সীমান্ত ঘুরে অদেখা বাংলাদেশের চিত্র তুলে এনেছেন হোসাইন জিয়াদ, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ নবাব। যতদূর পথ যাচ্ছি আমরা পুরোটা পথেই মেঘে হারিয়ে যাচ্ছি। এই রাস্তাটি শিলং কিংবা দার্জিলিংয়ের চাইতে কোনো অংশে কম নয়। বাংলাদেশের এই অংশটি থানসি থেকে প্রায় 2 ঘন্টা গাড়ি চালানোর পর আমরা এসে পৌঁছেছি, যেটি বান্দরবান শহর থেকে প্রায় 140 কিলোমিটারেরও বেশি দূরত্ব। খুব কাছেই মিয়ানমার সীমান্ত। দুর্গম এই সীমান্তেই সীমান্ত সড়ক করছে বাংলাদেশ সেনাবাহিনী, যেটি এখনও বাংলাদেশের কোনো পর্যটকের জন্যই উন্মুক্ত হয়নি। সারি সারি সবুজ পাহাড়ের ঢেউ, মাঝে আঁকাবাঁকা দীর্ঘ সীমান্ত সড়ক। পিচঢালা পথ যেন সবুজ ক্যানভাসে শিল্পীর টানা দাগ। সবুজ প্রকৃতি, বুনো হাওয়া, পাখির কলকাকলি। জুম চাষের দৃশ্য তৈরি করেছে অবিকল এক সুইজারল্যান্ড নয়তো কাশ্মীর। 3 পার্বত্য জেলার এসব দুর্গম সীমান্তে এখনো পৌঁছেনি কোনো পর্যটক। প্রায় 3000 ফুট উঁচুতে মেঘে ঢাকা পাহাড়ি সকাল, যেন আকাশ নেমেছে জল হয়ে। নিঃশব্দে মেঘ ধোঁয়ার মতো ছুঁয়ে যাচ্ছে গাছের ডালপালা। বান্দরবান মিয়ানমার সীমান্তে ভোরবেলার এ দৃশ্য কোনো স্বপ্ন রাজ্যের। বর্ষায় মেঘ নামে দল বেঁধে, পাহাড়ি পথের প্রতিটি বাঁকে তখন রহস্য। বান্দরবান রাঙামাটি খাগড়াছড়ি সীমান্তের এই সৌন্দর্যের ভাষা শুধু চোখে দেখার নয়, হৃদয়ে রাখার। এরকম পরিবেশ এরকম উপরে আর কোনো টিভিতে বা কোনো ভিডিওতে আমি দেখি নাই। এটা আপনি মনে করেন বাংলাদেশে আমরা এখানে এসে একটা আবিষ্কার করলাম, কোনো একটা নতুন জায়গা। আমরা যারা আসছি তো একটা অন্যরকম একটা ভাইব পেয়েছি, অন্যরকম একটা ফিল পেয়েছি। আমরা যখন দাঁড়িয়ে আছি এখানে, বাংলাদেশের চট্টগ্রামে বলেন, কক্সবাজার বলেন, সূর্য একেবারে রৌদ্রোজ্জ্বল পরিবেশ। এখানে মনে হচ্ছে যে আমরা কোনো শীতের ভোরে আছি। এই দুর্গম পার্বত্য জনপদে তৈরি হয়েছে 317 কিলোমিটার নতুন সীমান্ত সড়ক। যে সড়ক শুধু এক পাহাড় থেকে আরেক পাহাড়ে পৌঁছায় না, পৌঁছে দেয় এক অভূতপূর্ব সম্ভাবনার দিগন্তে। 1000 কিলোমিটার পথ যখন সম্পন্ন হবে, এখানে হাজারো পয়েন্টে জায়গায় এইখানে আমাদের এই যে পর্যটন আকর্ষণের যে শিল্পগুলি আমরা গড়ে তুলতে পারবো, এদেশের বহু মানুষের কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা এখানে রয়েছে। কোথাও কোথাও আপনাকে থামতে হবে অপরূপ ঝর্ণার শব্দে। পাথরের বুক চিরে নেমে আসা এসব ঝর্ণা এখানকার মানুষের বেঁচে থাকার উৎস। ঝর্ণার গা ঘেঁষে গড়ে ওঠে পাড়া, হয় চাষাবাদ। পানি মিলেমিশে তৈরি করে বিশাল নদী। জলরাশিতে পড়ে পাহাড়ের প্রতিচ্ছবি। তৈরি হয় এক জল আয়নার মায়াবী ছবি। এলাকাবাসীদের জন্য হোক বা একটা পর্যটকের জন্য হোক, এটা নিরাপত্তা দিতে গেলে তারা কঠিনভাবে অ্যাকশনে নিতে হবে। যোগাযোগ ব্যবস্থা, দ্বিতীয়ত হচ্ছে যে নিরাপত্তা, এই জিনিসটা খুবই জরুরি এখানে। পাহাড়ি এই অঞ্চলের প্রতিটি বাঁকে আছে বৈচিত্র্যময় সংস্কৃতি। চাকপা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা সবারই ভিন্ন ভাষা, ভিন্ন পোশাক, তবুও যেন এক অপরূপ মেলবন্ধন। এখানে জীবন চলতে থাকে প্রকৃতির সাথে সুর মিলিয়ে। পরিকল্পিত ব্যবস্থাপনা আর নিরাপত্তা নিশ্চিত হলে আন্তর্জাতিক পর্যটনের আকর্ষণীয় কেন্দ্র হবে এই পাহাড়ি ভূমি। সীমান্ত পথে থাকবে সাইক্লিং, বাইক রাইড
কিংবা ট্রেকিং। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য অবারিত সুযোগ। সরকারের অনুমোদন পেলে খুব শিগগিরই এ দুর্গম সীমান্ত সড়ক পর্যটকদের জন্য খুলে দেওয়ার কথা জানায় সেনাবাহিনী। নিঃসন্দেহে পর্যটনের জন্য একটি বড় সম্ভাবনা, কারণ এখানে এটা হচ্ছে প্রকৃতি সৌন্দর্যের লীলাভূমি। প্রকৃতি দেখার জন্য বিদেশে যাই, আমরা যাব না ইনশাআল্লাহ। ভবিষ্যতে আমরা আমাদের এই দেশেই আমরা ওই রকম অবকাঠামো করে আমরা আমাদের দেশের যে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করব। এই সীমান্ত সড়ক ভারত ও মিয়ানমারের গা ঘেঁষে যুক্ত করেছে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার জেলাকে। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। বগুড়া স্কুল কলেজের শিক্ষার্থী নিয়ে সড়কে চলছে ৮১ বছর আগের ফিটনেসবিহীন গাড়ি। শিক্ষা প্রতিষ্ঠানের নামে যে গাড়িগুলো চলছে তার বেশিরভাগেরই এমন হাল। এমনকি পুলিশের স্কুলের নামেও চলছে ফিটনেসবিহীন প্রায় ৪০ বছরের পুরনো গাড়ি। ঝুঁকিপূর্ণ এসব গাড়িতে শিক্ষার্থী পরিবহনে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, স্কুল কলেজের গাড়ি হওয়ায় আইন প্রয়োগে কঠোর হতে পারছেন না তারা। বিস্তারিত রাজীব সেলিমের প্রতিবেদনে ছবি তুলেছেন রবিউল ইসলাম ও সাইফুল সাগর। বগুড়ায় সড়ক মহাসড়কের পাশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ফিটনেসবিহীন গাড়ি বিকল হয়ে পড়ে থাকার দৃশ্য নিত্যদিনের। স্কুল কলেজের নামে ফিটনেসবিহীন এসব গাড়ি সড়কে চলাচলে যেন কোনো বাধা নেই। আর এই সুযোগে ফিটনেস ও রেজিস্ট্রেশনবিহীন গাড়ি সড়কে নামানোর প্রতিযোগিতায় মেতেছে বগুড়া শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বগুড়া শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী পরিবহনে ব্যবহার করা গাড়ির নির্দিষ্ট হিসাব নেই কোনো সরকারি দপ্তরেই। তবে 7টি শিক্ষা প্রতিষ্ঠানের 40টি পরিবহনের নম্বর সংগ্রহের পর শুরু হয় এখন টেলিভিশনের অনুসন্ধান। বিআরটিএ বগুড়া অফিসে গিয়ে দেখা যায় একটি গাড়িরও ফিটনেস ঠিক নেই। বগুড়া শহরের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ। ছুটির ঘণ্টা বাজলে একে একে বেরিয়ে আসে 19টি গাড়ি, যার মধ্যে 6টি গাড়ির নিবন্ধন বাতিল করেছে বিআরটিএ। 5টি গাড়ির কোনো তথ্য নেই বিআরটিএর সার্ভারে। বাকি 8টি গাড়ি ফিটনেস হারিয়েছে অনেক আগেই। ঝুঁকি নিয়ে শিক্ষার্থী পরিবহন করা হলেও এসব বিষয়ে কিছুই জানেন না দাবি করেন প্রতিষ্ঠানটির প্রধান। মালিকদের ডাকি, তারপর ডেকে তারপর কথা বলতে পারবো, কারণ তাদের কাগজগুলো তো আমরা প্রতি বছর চেক করি না। এটা তো তাদের দায়িত্ব যে ওই গাড়িগুলো তাদের ঠিক করে দেওয়া, তাদের সাথে ওভাবেই তো কথা বলা। না জেনে না শুনে বক্তব্য দেবো কিভাবে? এছাড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের পরিবহন ব্যবস্থাও একই রকম। 4টি গাড়ির একটি ফিটনেস হারিয়েছে 2013 সালে, আরেকটি 2014 সালে। বাকি 2টি গাড়ির ফিটনেসের কোনো তথ্য নেই বিআরটিএর সার্ভারে। তবে গাড়ির নম্বর প্লেট ধরে পাওয়া যায় তৈরির সাল। একটি 1959 সালে তৈরি করা, অন্যটি 1978 সালে। এত অনিয়ম থাকার পরেও কেন ব্যবস্থা নিচ্ছে না পুলিশ? প্রত্যেকটি বাসের ফিটনেস বা ট্যাক্স টোকেন গভর্নমেন্টকে পে করা হচ্ছে কিনা, ফিটনেস টাকা পে করা হচ্ছে কিনা তাদেরকে দেখা উচিত। আমরা মানবিক কারণে, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা থাকে, তারা ক্লাসগামী বা পরীক্ষার্থী যারা থাকে, তাদেরকে স্বাভাবিকভাবে তাদের হাম্পার হওয়ার জন্য আমরা ধরনের কাগজ চেক করি না। এদিকে অন্যান্য প্রতিষ্ঠানের মতো খোদ পুলিশ পরিচালিত প্রতিষ্ঠানেও চলছে অবৈধ যানবাহন। আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের 7টি পরিবহনের তথ্য যাচাইয়ে দেখা যায় এমন চিত্র। প্রতিষ্ঠানটির 2টি গাড়ির নেই ফিটনেস, যার একটি গাড়ির বয়স হয়েছে প্রায় 40 বছর। 2টি গাড়ির তথ্যই নেই বিআরটিএর সার্ভারে। বাকি 3টিতে লাগানোই হয়নি নম্বর প্লেট। এসব স্বীকার করে দ্রুত ফিটনেসবিহীন গাড়ি সরিয়ে নেওয়া হবে বলে জানান কলেজের অধ্যক্ষ। আমাদের যে গাড়িগুলো এখনো ফিটনেসবিহীন অবস্থায় আছে, আমরা পর্যায়ক্রমিকভাবে সেই গাড়িগুলোকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। একে একে আমরা সবগুলোই ফিটনেসবিহীন গাড়িগুলো আমরা তুলে নেব। বিআরটিএ কর্তৃপক্ষ বলছে 10 বছর আগে ফিটনেস হারানো গাড়িগুলো বিআরটিএ থেকে ব্লক করে দেয়া হয়েছে। সড়কে চলাচল বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস এই কর্মকর্তার। আনফিট গাড়ি এবং অবৈধ যে যানবাহন আছে এগুলির বিরুদ্ধে আমাদের মোবাইল কোর্ট অব্যাহত আছে। অভিযোগটা আমরা গ্রহণ করলাম। আমি এই ব্যাপারে এডিএম স্যারের সাথে প্রয়োজন বোধে ডিসি মহোদয়ের সাথে এই ব্যাপারে কথা বলে আমরা এটি দ্রুত পদক্ষেপ নিই। বগুড়া শহরের স্কুল কলেজগুলোতে শিক্ষার্থী আনা নেওয়ার জন্য যে পরিবহনগুলো ব্যবহার করা হয়ে থাকে, এই পরিবহনগুলো নির্দিষ্ট সময় পরপর ফিটনেস পরীক্ষার জন্য বিআরটিএ কার্যালয়ে আনার কথা থাকলেও যুগের পর যুগ কেটে যাচ্ছে, কিন্তু ফিটনেস পরীক্ষার জন্য আনা হচ্ছে না বিআরটিএ কার্যালয়ে। ফিটনেসবিহীনভাবেই চলছে সড়ক মহাসড়কে।
আইন শৃঙ্খলা বাহিনীও আইন প্রয়োগ করছে না মানবিক কারণে, ফলে ঝুঁকি বাড়ছে শিক্ষার্থী আনা নেওয়ায়। শিক্ষার্থী অভিভাবকদের দাবি এসব সমস্যার সমাধান করে নিরাপদ করা হোক স্কুল কলেজে যাতায়াত। রাজীব সেলিম, এখন বগুড়া। চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আন্দোলনের মুখে তাকে বুধবার রাতের 10টায় প্রত্যাহার করা হয়। এর আগে জেলার পটিয়া থানার ওসি অপসারণ ও শাস্তির দাবিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 7 ঘন্টা অবরোধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মঙ্গলবার রাতে ওই ছাত্রদের ওপর পুলিশের হামলা ও লাঠিচার্জে 10 থেকে 15 জন আহত হওয়ার ঘটনায় বুধবার সকালে পটিয়া থানার সামনে অবস্থান নেন তারা। পরে বেলা 12টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। টায়ার জ্বালিয়ে ব্যারিকেড তৈরি করার সৃষ্টি হয় কয়েক কিলোমিটার যানজট। বেলা 3টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে অনুরোধ করলেও সাড়া মেলেনি। অবশেষে সন্ধ্যা 7টায় অবরোধ তুলে নেন নেতাকর্মীরা। তবে অবরোধ শেষ হলেও দীর্ঘ যানজটের কারণে থেমে থেমে চলে যান, ভোগান্তিতে পড়ে হাজারো মানুষ। মঙ্গলবার রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাঙামাটি জেলার এক নেতাকে আটক করে থানায় দিলেও পুলিশ ব্যবস্থা না নেয় উত্তেজনার সূত্রপাত হয়। নওগাঁয় ইরিবোরোর ভরা মৌসুমেও বেড়েই চলেছে ধানের দাম। এ নিয়ে আরো জানাতে নওগাঁর মহাদেবপুর উপজেলার চকগড়িহাট থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। আব্বাস, ধানের দাম বাড়ার কারণ কি বলছেন বিক্রেতারা? সম্পা, গেল 2 মাস আগে ইরিবোরো ধান কাটামারাই শেষ হয়েছে। বলা যায় এখন ইরিবোরো ধানের ভর মৌসুম, কিন্তু এই ভর মৌসুমেও ধানের দাম বেড়ে চলছে। গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের ধানের দাম বেড়েছে মনে প্রায় 30 থেকে 40 টাকা। তবে গত 1 মাসের ব্যবধানে প্রায় 100 টাকা মন পর্যন্ত ধানের দাম বেড়েছে। ধানের দাম বাড়ার কারণে কৃষকরা খুশি হলেও তাদের ঘরে এখন ধানের পরিমাণ অনেকটাই কমে এসেছে। আর ধানের দাম বাড়ার কারণ হিসেবে এখানকার ব্যবসায়ীরা বলছেন যে ইরিবোরো মৌসুমের শেষ সময়ে প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ ঝড় বৃষ্টি হয়েছিল, যার কারণে বলা যায় যে প্রায় 30 থেকে 35% মতো ধান কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে করে হাট বাজারগুলোতে ধানের সরবরাহ কিছুটা কমে এসেছে। তারা আরও জানিয়েছেন যে যেসব চাল উৎপাদনকারী প্রতিষ্ঠান, বিশেষ করে কর্পোরেট হাউসগুলো রয়েছে, তাদের কাছে ধানের চাহিদা বেড়েছে। এই কারণে যারা আড়তদার এবং ব্যবসায়ী রয়েছেন তারা বিভিন্ন হাট বাজারগুলোতে ধান কিনছেন, অর্থাৎ প্রতিযোগিতা করে এইসব ব্যবসায়ীরা ধান কেনার কারণে ধানের দাম কিছুটা বেড়েছে বলে জানা গেছে। ধানের দামের কথা যদি বলি, যে আজ নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা চকগড়িহাট হাট সকাল থেকেই এই হাটটি শুরু হয়েছে। এখানে ধানের দাম বাড়ার পরে বিক্রি হচ্ছে জিরা সাইল ধান বিক্রি হচ্ছে 1600 থেকে 1630 টাকা মন, এবং কাঠারিভোগ ধানও একই দামে বিক্রি হচ্ছে, এবং সফলতা ধান বিক্রি হচ্ছে 1400 থেকে 1450 টাকা মন পর্যন্ত। আর ব্যবসায়ীরা বলছেন যে এই হাটে প্রায় 25 থেকে 30 লক্ষ টাকার মতো ধানের সরবরাহ হচ্ছে। আগামীতে আরও ধানের দাম বাড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ী। তো এই ছিল আমার কাছে ধানের দরদাম নিয়ে সবশেষ। যুক্ত ছিলেন সহকর্মী আব্বাস আলী। এদিকে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে যখন ভারতে রপ্তানির বাজার সংকুচিত হয়ে এসেছে, সেই সময় প্রতিবেশী আরেক দেশ নেপালে বেড়েছে রপ্তানির পরিধি। অন্যান্য পণ্যের পাশাপাশি নেপালে শুরু হয়েছে আলু রপ্তানি। এতে বৈদেশিক মুদ্রা আয়ের পাশাপাশি আলুর বাজারে ভারসাম্য এসেছে। আর জানাচ্ছেন লুৎফর রহমান। মাঝে প্রায় স্থবির হয়ে পড়লেও স্থলবন্দর বাংলাবান্ধায় বর্তমানে বেড়েছে ব্যস্ততা। পাথর আমদানির পাশাপাশি বেড়েছে রপ্তানি পরিমাণও, তাই সকাল থেকে কর্মব্যস্ত হয়ে ওঠে বন্দর এলাকা। সড়কে দাঁড়ানো সারি সারি ট্রাক ভর্তি আলু, প্রক্রিয়া সম্পন্ন করে ট্রাক ভর্তি এই আলু চলে যাবে নেপালে। ভারতে যখন রপ্তানির বাজার সংকুচিত হয়ে এসেছে, ঠিক তখনই বিকল্প বাজার সৃষ্টি হয়েছে নেপালে। প্রতিদিন আলু নেপালে নিয়ে যাচ্ছি, আমাদের এখানকার গাড়ি যাচ্ছে নেপালে। আমাদের আলু চাহিদা আছে খুব, লাল আলু রংপুরের আশপাশ থেকে লোড করছি, উত্তরবঙ্গ থেকে। বাংলাদেশে আলুর আমদানি বেশি, যার জন্য নেপালে আলু নিচ্ছে। শুরুতে 200 থেকে 300 মেট্রিক টন আলু রপ্তানি হলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 1000 টনে। ব্যবসায়ীরা জানান নেপালে বাংলাদেশের আলুর চাহিদা ব্যাপক, সেই সাথে রপ্তানিতে সরকার দিচ্ছে বিশেষ সুবিধা। তাই উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে স্টারিক জাতের আলু রপ্তানি করছেন ব্যবসায়ীরা। আমাদের এই আলুটা
এক্সপোর্ট হওয়াতে আমাদের কৃষকরা ভালো দাম পাচ্ছে, আর সামনে আমরা আরও আশাবাদী যে আরও বেশি বেশি করে এক্সপোর্ট হবে। পুনরায় আমদানি রপ্তানি আমাদের পূর্ণাঙ্গভাবে চালু আছে এবং সবচেয়ে বড় যেটা আমাদের বিষয় সেটা হচ্ছে নেপালে আমাদের পর্যাপ্ত এখন আলু এক্সপোর্ট হচ্ছে, এটা থেকে আমাদের অনেক রেমিটেন্সও আসতেছে। গত কয়েক মাসে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে আলু রপ্তানি হয়েছে প্রায় 20,000 মেট্রিক টন। এতে বৈদেশিক মুদ্রা আয়ের পাশাপাশি দেশের আলুর বাজারেও ভারসাম্য রক্ষা হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের। প্রতিদিন এক্সপোর্ট হচ্ছে, আগে 200 বা 300 মেট্রিক টন এক্সপোর্ট হতো, কিন্তু কন্টিনিউ এক্সপোর্টের পরিমাণ বেড়েছে। 1000 মেট্রিক টন পর্যন্ত আমাদের এই বর্ডার দিয়ে একদিনে এক্সপোর্ট হয়েছে। আলুর জাত স্টারিস, লেডিওজেটা এবং কারেজ আলু, এই 3টা জাতের আলু যাচ্ছে। বর্তমান সময়ে এটা 800 থেকে 1000 মেট্রিক টন প্রতিদিন রপ্তানি হচ্ছে, যেটা আমাদের রপ্তানি আয়ের উপরে একটা ইতিবাচক প্রভাব ফেলছে এবং আলু চাষিরাও অনেক উপকৃত হচ্ছে এবং পাশাপাশি বন্দরের সাথে যারা সংশ্লিষ্ট তারাও এর থেকে উপকৃত হচ্ছে। আলুর পাশাপাশি পাটসহ নানা পণ্য নেপালে রপ্তানি হচ্ছে এই স্থলবন্দর দিয়ে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে পণ্য রপ্তানিতে নেপাল হতে পারে সবচেয়ে বড় বাজার। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। ডেমো ট্রেনের মতো রেলওয়ের আরেক বিলাসী প্রকল্প লাগেজ ভ্যান ক্রয়। মালামাল পরিবহনে রেলের আয় বাড়াতে 2023 সালে 358 কোটি টাকায় চীন থেকে কেনা হয় 125টি লাগেজ ভ্যান। তবে পশ্চিমাঞ্চলের জন্য বরাদ্দ 50টি লাগেজ ভ্যানের 35টি পড়ে আছে। ব্যবহার না হয় 2.5 থেকে 3 কোটি টাকায় কেনা প্রতিটি লাগেজ ভ্যান হারাচ্ছে কার্যক্ষমতা। এছাড়া 15টি লাগেজ ভ্যান আন্তনগর ট্রেনের সাথে যুক্ত হলেও মালামাল সংকটে সেগুলো ফাঁকাই থেকে যাচ্ছে। রেলের আয় বাড়ানোর নামে এ ধরনের প্রকল্প কতটা কার্যকর তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। মাহবুব হোসেনের প্রতিবেদন। রেলের বাড়তি আয় এবং কৃষিপণ্য সহ মালামাল পরিবহনে 2023 সালে 358 কোটি টাকায় চীনের কাছ থেকে 125টি লাগেজ ভ্যান ক্রয় করে রেল বিভাগ। উত্তরের ফল ও শাকসবজি পরিবহনে শীতাতপ নিয়ন্ত্রিত বগিসহ অন্তত 50টি ভ্যান বরাদ্দ দেওয়া হয় পশ্চিমাঞ্চল রেলওয়েকে, কিন্তু এদের মধ্যে মাত্র 15টি লাগেজ ভ্যান যুক্ত করা হয় আন্তনগর ট্রেনের সাথে। প্রতিটি ব্রডগেজ লাগেজ ভ্যান ক্রয়ে 3 কোটি 5 লাখ এবং মিটার গেজ লাইনের জন্য 2 কোটি 45 লাখ টাকা খরচ হয়। কিন্তু বিলাসী এ প্রকল্পের অন্তত 35টি লাগেজ ভ্যান বছর ধরে ঠাঁই দাঁড়িয়ে আছে রূপপুর রেল স্টেশন, ঈশ্বরদী জংশন সহ বিভিন্ন স্টেশনে। ব্যবহার না হয় অলস পড়ে থেকে কার্যক্ষমতা হারাচ্ছে এসব লাগেজ ভ্যান। প্রতিটি ভ্যান হলো এসি বগি রয়েছে, এই ভ্যানগুলো এখানে পরে থেকে জং ধরছে, কিন্তু তার চাইতে দেশের কাজে ব্যবহার করাটা আমার কাছে মনে হয় ভালো হয়। এই লাগেজ ভ্যানগুলো শত কোটি টাকাতে কিনে না এনে যদি যাত্রীবাহী বগিগুলো কিনতো তাহলে জনদুর্ভোগ নির্মূল হতো। এদিকে প্রথম দিকে 15টি লাগেজ ভ্যানে উত্তরের কৃষিপণ্য সহ মালামাল বহন করছিল, কিন্তু মালামাল পরিবহন করতে গিয়ে স্টেশনে পৌঁছাতে বিলম্ব হওয়ার কারণে পরবর্তীতে চিঠি দিয়ে লাগেজ ভ্যানের মালামাল বুকিং বন্ধ করে দেয় রেল বিভাগ। আমরা যে মাঝখানে যে মালটা বুক করছিলাম সেই সময় ট্রেনগুলো তো আন্তনগর ট্রেন, যাত্রীবাহী ট্রেন, আমাদের দেখা যাচ্ছে যে স্টপেজ থাকে 2 মিনিট 3 মিনিট 5 মিনিট, সেখানে মালামাল লোড আনলোড করতে করতে সময় নিয়ে ফেলে, যার কারণে অফিস থেকে এটা চিঠি দিয়ে এটা বন্ধ করে যে মালামাল মানে মাঝপথে বুক করা যাবে না। এরপর থেকে মালামাল তো মোটামুটি বুক হচ্ছে না আর কি। রেলের মালামাল উঠানামা করে সংসার চলে রেলের কুলিদের। লাগেজ ভ্যান যুক্ত হয় বাড়তি আয়ের আশা ছিল তাদের, কিন্তু দিনের বেশিরভাগই ভ্যানগুলো ফাঁকা থাকায় আয়ের পথ হয়েছে সংকুচিত। মাল বুক থাকলে আমার ভালোভাবে চলতো, এখন মাল বুক নাই, খুব কষ্টে আমার দিন যাচ্ছে। আগে তো কাজ হতো, এখন একটু কাজ কমে গেছে, কাজে খুব কম। আর ওই ধরে ইন্টারসিটি গাড়ি যেগুলো লাগেজ ভ্যান লাগানো আছে, ওই লাগেজ ভ্যান এখানে নাটক চিনি বুক করে না। পাবলিক ফান্ডিশনে কিছুগুলো গাড়ি আছে, 2টা গাড়ি আছে, এই গাড়িগুলোর মাল কিছু বুক হয়, এইগুলো আমরা বহন করি। 2013 সালে 654 কোটি টাকায় 20টি ডেমো ট্রেন আমদানি করেছিল বিগত সরকার। ট্রেনগুলো 30 বছর সার্ভিস দেওয়ার কথা থাকলেও 5 থেকে 7 বছর পর সেগুলো অকেজো হতে থাকায় 2001 সালে সবগুলো ট্রেন পরিত্যক্ত ঘোষণা করা হয়। প্রকল্প বিষয়ে ঈশ্বরদী রেল বিভাগের সাথে এখন টিভি যোগাযোগ করলেও কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। তবে সঠিক পরিকল্পনার পাশাপাশি আন্তনগর ট্রেনের সাথে লাগেজ ভ্যান যুক্ত করা ভুল সিদ্ধান্ত বলে জানান রেলের সাবেক এই কর্মকর্তা। প্রত্যেকটা ট্রেন থেকে এগুলো কেটে একটা স্পেশাল ট্রেন হিসাবে, যেটা
কুরিয়ার সার্ভিস হিসাবে যদি রেল এটাকে ট্রিট করে, তাহলে এখন তো আমের সিজন, লিচুর সিজন, এগুলো এখন ছোট ছোট মালগুলান দিয়ে সারাদিনে একবারে পৌঁছানো যাবে গন্তব্যে। এইভাবে করলে এই লাগেজগুলানকে প্রপার ইউজ করা যাবে। কোটি কোটি টাকায় লাগেজ ভ্যান ক্রয় করে রেলওয়ে খাতে কতটুকু লাভ হলো সে নিয়ে প্রশ্ন থেকেই যায়। মাহবুব হোসেন, এখন পাবনা। দেশের বাইরের প্রসঙ্গ, ধস নেমেছে মার্কিন ডলারের বাজারে। এবছরের প্রথম 6 মাসে অন্যান্য মুদ্রার তুলনায় প্রায় 10% কমেছে ডলারের দর, যা গেল 52 বছরের ইতিহাসে সর্বোচ্চ দরপতন। এজন্য ট্রাম্পের বেশ কয়েকটি নীতিকে দায়ী করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা, যার বড় ধরনের প্রভাব পড়তে যাচ্ছে আন্তর্জাতিক বাজারে। আর জানাচ্ছেন জাহানারা ভুইয়া। সেফ হ্যাভেন বা নিরাপদ মুদ্রা নামে খ্যাত মার্কিন ডলারের রেকর্ড দরপতন দেখছে বিশ্ব। 2025 সালের প্রথম 6 মাসেই নাজেহাল দশা ডলারের, যা 1973 সালের পর সবচেয়ে বড় ধস। গেল 6 মাসে যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদার দেশগুলোর মুদ্রা পাউন্ড, ইউরো ও ইয়েনের তুলনায় ডলারের দর কমেছে 10.8%। ডলারের এমন দরপতনের পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ কয়েকটি নীতি দায়ী বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা, যার মধ্যে রয়েছে ক্ষমতা গ্রহণের শুরুতেই চীন ও কানাডা সহ বিশ্বের বেশিরভাগ দেশের আমদানির উপর উচ্চ হারে সম্পূরক শুল্ক ঘোষণা। এতে মার্কিন অর্থনীতির উপর আস্থা কমেছে বিনিয়োগকারীদের। ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ ঘোষণার পর 3 দিনে বেঞ্চমার্ক S&P 500 এর মূলধন হারিয়েছে $5 ট্রিলিয়ন বেশি। একই সঙ্গে মার্কিন ট্রেজারিগুলো তাদের দর কমিয়েছে। উচ্চহারে শুল্ক নীতির পাশাপাশি ট্রাম্পের বিগ বিউটিফুল বিলের ফলে ডলারের এমন দৈন্যদশা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর ফলে অদূর ভবিষ্যতে বিপুল অঙ্কের ঋণের বোঝা মাথায় উঠতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের। এই বিলটি আইনে পরিণত হলে কর কমার পাশাপাশি স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নে ব্যয় কমবে, বিপরীতে বাড়ানো হবে সামরিক খাতের ব্যয়। এতে $36 ট্রিলিয়ন ঋণের বোঝা মাথায় উঠবে যুক্তরাষ্ট্রের। 2034 সালের মধ্যে ফেডারেল ঋণের পরিমাণও 3.3 ট্রিলিয়ন ছাড়াবে। আটলান্টিক কাউন্সিলের তথ্য মতে 2023 সালে বিশ্ব জিডিপির 1/4 মার্কিন যুক্তরাষ্ট্রের অবদান থাকলেও বিশ্ব রপ্তানি 54% ডলারে নির্ধারিত হয়েছিল। এছাড়া ডলারের দর বাড়ায় স্বর্ণ কেনার বেশি মনোযোগী বিনিয়োগকারীরা, যার বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে ডলারের বাজারে। ডলারের দর এভাবে নামতে থাকলে উন্নয়নশীল দেশগুলোতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ ডলার দুর্বল হলে জাম্বিয়া, ঘানা বা পাকিস্তানের মতো ঋণগ্রস্ত দেশগুলোর ডলারে ঋণ পরিশোধের বোঝা কমবে। এছাড়াও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, ধাতু ও কৃষি পণ্যের দাম বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এতে লাভবান হবে রপ্তানিকারক দেশগুলো। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। সংবাদ শেষ করব, তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। বিতরণ করা ঋণের 1/4 অনাদায়ী, ইচ্ছাকৃত খেলাপিরা শনাক্ত হলেও নেওয়া হচ্ছে না ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ আমানতকারীরা। ব্যাংকের স্টাফ এবং ক্ষুদ্র গ্রাহক বা ক্ষুদ্র বড় সব গ্রাহকদের স্বার্থকে বিবেচনায় নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে রাতে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে বিক্ষোভ নেতাকর্মীদের। কলেজ ছাত্র ফারহান নিহতের পরই কোটা আন্দোলনের মোড় ঘুরে যায়, হটস্পট হয়ে ওঠে ধানমন্ডি মোহাম্মদপুর সায়েন্স ল্যাব। ফুসফুসের আঘাত করছে, বললাম হ্যাঁ নিঃশ্বাস স্বাভাবিকভাবে নিতে পারতেছে, মানে পিছন দেখলো যে বেরোইটে রয়ে গেছে কিনা, তো দেখলো, তারপর এক্সরে করলো, এক্সরে করে বললো যে আপনি মরবেন না। যেই লক্ষ্যে আমার ছেলেরা জীবন দিয়েছিল সেই লক্ষ্য তো আমরা আসলে আজকে দেখতেছি যে তার ধারের কাছেও আমরা যেতে পারিনি। শিগগিরই খুলছে পার্বত্য 1036 কিলোমিটার সীমান্ত সড়ক, মেঘের ভেলা আর পাহাড়ের বাঁকে মিলবে অদেখা এক বাংলাদেশ। সংবাদ শেষ করছি। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tvdocon, ইউটিউবে দেখতে পারেন youtube.com/ekhon.tv।